হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে না, মূলত কালকে আমাদের কুয়েট অ্যাডমিশন টেস্ট সলভ হয়ে গেল, শেষ হয়ে গেল। এবং অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চেনটা দিয়ে আই গেস তোমাদের সবার টনক নড়ছে 24 ব্যাচের কথা যেটা বললাম, যে ভাই ইজি কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারি না, আহারে কি দুঃখ। ইজি কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারি না, বেসিক্যালি বলতে পারো কমন কোয়েশ্চেন, তাই না? কমন কমন কোয়েশ্চেন, বাট ভাইয়া আনসার করতে পারি না, খুবই দুঃখজনক বিষয়। এবং এটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎ ব্যাচের জন্য তোমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত, কারণ যা গেছে গেছে, 24 ব্যাচ তো আর কুয়েট অ্যাডমিশন টেস্ট আবার পাবে না, তাই না? এবং তোমরাও 24 ব্যাচ যারা আছো তারাও অ্যাকচুয়ালি সামনে সামনের জন্য রেডি হয়ে থাকো। তো কোয়েশ্চেন কেন অ্যান্সার করতে পারলা না, এর সবচেয়ে বড় রিজন হচ্ছে যে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কিভাবে করে। ঠিক আছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসলে কেমনে করে বা কোয়েশ্চেন আসে কোত্থেকে। কোয়েশ্চেনে কি থাকে? কনসেপ্ট থাকে, তাই না? একটা আন্ডারলাইং কনসেপ্ট থাকে, ওই মেইন থিম বা মেইন কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসে এবং ওই কনসেপ্টটাই ইউজ করে তোমাকে ওই কোয়েশ্চেনটা সলভ করতে হয়, তাই না? সো ওই কনসেপ্ট সাথে কিছু মারপ্যাচ থাকে, সেখান থেকে আমরা কি পাই? একটা কোয়েশ্চেন পাই, তাই তো? সো বেসিক্যালি তোমরা এই দুইটার কোনোটাই করো নাই। দুঃখজনক বিষয় হলেও তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তোমরা এই দুইটার কোনোটাই করো নাই। এবং এতে তোমাদের দোষ দেওয়া কি যাবে কিনা জানি না, কিন্তু যারা অ্যাকচুয়ালি করছে তারাই কিন্তু ভালোভাবে অ্যান্সার করতে পারছে, অ্যাটলিস্ট কনফিডেন্টলি তারা অ্যান্সার করতে পারছে। সো কনসেপ্ট থাকে আর সাথে থাকে কি, প্যাচ থাকে একটা কোয়েশ্চেনে ইউজুয়ালি। তবে একটা কনসেপ্ট ছাড়া একাধিক কনসেপ্টও থাকতে পারে একটা কোয়েশ্চেনে। তোমরা কি করছো? তোমরা কারে ফলো করছো? পীরে ফলো করছো। পীর বলেছে টাইপ ভিত্তিক ম্যাথ সলভ, টাইপ ভিত্তিক কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে ভালো হয়ে যায়। আমাদের এই বই পড়ো, এই বইয়ে সকল টাইপ সুন্দর করে সাজানো আছে। আরে ভাই, সকল টাইপ প্রত্যেকটা বই সাজানো আছে। তুমি জয়কলির বই ধরো, উদ্ভাসের বই ধরো, সব সব জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি তোমার টাইপ ওয়াইজই কোয়েশ্চেন সাজানো থাকে, কারণ টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সাজানো ইজি এবং টাইপ ওয়াইজ পড়াটাও ইজি। কিন্তু শুধু টাইপ ওয়াইজ পড়লে তোমার ক্ষতি হয়ে যাবে। জিনিসটা কি? অ্যাকচুয়ালি তুমি যে টাইপ পড়লা, তোমরা ইউজুয়ালি টাইপ কিভাবে পড়ো? বলে যে এই টাইপ আসলে এই ফর্মুলা, এই টাইপ আসলে এই ফর্মুলা, মান নির্ণয় করতে বললে এই ফর্মুলা ইউজ করব। এই যে তোমরা টাইপ ওয়াইজ রে তোমরা অ্যাকচুয়ালি ফর্মুলা বেসড রিভিশন বা ফর্মুলা বেসড পড়াশোনাতে কনভার্ট করে ফেলছো। এই কারণে অ্যাকচুয়ালি তোমাদের ক্ষতি হইতেছে এবং কনসেপ্টে কনসেপ্ট আসলে তোমরা পড়তে চাচ্ছ না, এটাই হলো প্রবলেম, তোমাদের মেইন প্রবলেম এটা। এবং এখানে দোষও আছে। বেসিক্যালি প্রশ্ন কিভাবে আসে আমরা বলছি। 24 ব্যাচের ক্ষেত্রে আমি বেসিক্যালি যে জিনিসটা দেখছি, যে কনসেপ্ট বুঝা বা কোনো একটা কিছু বুঝে পড়া, এটারে তোমরা বেসিকের মূলা বলতেছো। মানে এই জিনিসটারে তোমরা কেন ডিমোনাইজ করতেছো? এবং তোমরা ডিমোনাইজ করতেছো না, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান ডিমোনাইজ করতেছে এবং তারা বলতেছে দেখো এই যে এতগুলি কমন এসেছে। কমন তো আসবেই ভাই, কমন এসেছে, কিন্তু আপনার স্টুডেন্টরা তো লিখতে পারতেছে না। লিখতে পারলে না বুঝতাম যে কমন কমন আসছে, ভালো হয়েছে, মানে লাভ হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি হইতেছে, কারণ কমন আসলে কি হবে? কোয়েশ্চেন ভালোই ঘুরাই দিছে, কোয়েশ্চেনে ছিল প্যাচ এবং মাল্টিপল কনসেপ্টে এক একটা কোয়েশ্চেন আসছে এবং কোয়েশ্চেন নিয়ে খেলা হয়েছে, কোয়েশ্চেন ওয়ার্ডিং নিয়ে খেলা হয়েছে। তুমি যদি অ্যাকচুয়ালি ভালোভাবে কোয়েশ্চেন সলভ মানে কনসেপ্ট কনসেপ্ট যদি ভালোভাবে পারতা, তাইলে কিন্তু অ্যাকচুয়ালি তুমি অ্যান্সার করতে পারতা। হ্যাঁ, শর্টকাট করে ভাউতাবাজি করে হবে না। হবে? হবে না। তো যাকগে, যাই হোক, হইছে। এখন আর বইলা লাভ নাই। একটা 1.5 ঘন্টার ক্লাসে অ্যাকচুয়ালি কতটুকু কি বা পারা যায় বলো? একটা 1.5 ঘন্টার ক্লাসে তোমার এই কনসেপ্ট শিখাবে তারা, নাকি তোমার এই শিখাবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করাবে, নাকি আবার টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবে? বলো। সম্ভব না, 1.5 ঘন্টার ক্লাসে সম্ভব না। সো দে ওয়েন্ট অল আউট অন কোয়েশ্চেন সলভিং, বাট কনসেপ্ট কীভাবে করতে হয় এগুলি তারা কিছুই বলে নাই। মানে কনসেপ্টে বোঝানোর যে বিষয় আছে এগুলি কিছুই করে নাই। কনসেপ্ট নিয়ে কীভাবে খেলতে হয় কিছুই করে নাই, এবং ভালোই খেলা দিছে এইবার কুয়েট, প্রতি বছরের মতো এইবারও। কুয়েটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি কইরা থাকো তাহলে দেখবা যে প্যাচ আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনেই একটু না একটু প্যাচ থাকে। সেই প্যাচগুলি তোমার বেসিক্যালি খুলতে হয়। তো এমন না যে এই নে বাবা, মেখে দিলাম খেয়ে নে, এরকম না। তোমার নিজের করতে হবে সব কিছু, ঠিক আছে? যাই আছে, এখন আমরা তাহলে চলো কোয়েশ্চেন সলভ করা শুরু করি। বেসিক্যালি তোমাদের কি হবে আমি বলি, ফিউচারটা সামনে তারা বলবে ভার্সিটির জন্য টাইপ ভিত্তিক কোয়েশ্চেন সলভ করতে হবে, ভার্সিটির জন্য ক্যালকুলেশন করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। প্রত্যেক প্রত্যেক জায়গায় আলাদা আলাদাভাবে এখন তোমার কোর্স দিবে। যেখানে তোমার যদি কনসেপ্ট শুরুতেই শিখাই দিত, তাহলে শুরুতেই কিন্তু বিড়াল মারা হয়ে যেত, আর আর এদিক সেদিক যাওয়া লাগতো না।
ধানাই পানাই করা লাগতো না। এখন এখন আলাদা আলাদা টাইপ মুখস্থ করো, টাইপ ভুলো টাইপ মুখস্থ করো, তাই না? এই যে টাইপ 1-এ এই ফর্মুলা, টাইপ 2-তে এই ফর্মুলা, এভাবে হয়? এভাবে হয় না। কাইন্ড অফ স্যাড। যাকে আমরা কোয়েশ্চেন সলভ শুরু করে দিই। দেখো প্রথম কোয়েশ্চেন, এটা কিন্তু খুবই ভালো একটা কোয়েশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য ইনভার্স ম্যাট্রিক্স ফর্মড বাই এ। আচ্ছা, ফর্মড বাই এ, একটা ম্যাট্রিক্স বাই দ্য নিয়ারেস্ট প্রিভিয়াস ইন্টিজার, মানে এর আগের ইন্টিজারটা, ইন্টিজার ভ্যালু অফ মিউ ফর উইচ এই যে এ ম্যাট্রিক্সটা ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো বলছে কি যে এই যে মিউ যেই ম্যাট্রিক্সটা আছে, সরি এ যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা মিউ এর যেই মানের জন্য সিঙ্গুলার বা ব্যতিক্রমী হয়, সেই মানের আগের মানটা ব্যবহার করে, সেই মানের আগের মানটা ব্যবহার করে তুমি কি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গঠন করো। খুবই ইজি কোয়েশ্চেন। সো তুমি সবার আগে বলবা যে আচ্ছা এটা হলো আমাদের এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এটার মডুলাস কত হয়ে যায়, সরি মডুলাস না, এটার ডিটারমিনেন্ট 0 হয়ে যায়। তাহলে এই যে মিউ ইন্টু -3 মিউ মাইনাস মাইনাস +11, ঠিক আছে +11। আর এখানে ছিল কত -1, মানে সবার আগে প্লাস, এরপর মাইনাস, এরপর প্লাস, তাই না? মাইনাস থাকলে -1, সো মাইনাস মাইনাস +1 হয়ে গেল। এবার আর গুণ করো, -3 ইন্টু 0 0, -6 ইন্টু -1 কত 6, তবে 6 এর আগে কি আছে, মাইনাস আছে, সো এখানে -6 দিতে হবে, ইকুয়াল টু 0। কারণ এখানে 0 আছে, কোনো সমস্যা নেই। এই দেখো স্টুডেন্ট কি করছে, ভুল করে ফেলছে, এখানে +6 দিয়ে দিছে, ধরা যাই আছে -3 মিউ স্কোয়ার +11 মিউ -6 ইকুয়াল টু 0। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার হাতে লেখা কেন খারাপ হইতেছে, কারণ হইলো আমি মানে মোবাইলের সাইজের একটা গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখতেছি, এই কারণে আমার এটা মানে খারাপ হইতেছে। সো মিউ এর ভ্যালু কত আসবে, মিউ এর ভ্যালু এসে পড়বে তোমার এখানে 3। তো 3 এর আগের মান কত, মিউ-1, মিউ-1 এর ভ্যালু কত, আরে ভাই 3 আর 2/3 আসছে, দুইটা মান আসছে। সো 2/3 কি, 2/3 তো ইন্টিজার না, সো 2/3 কাটা। সো 2/3 এর ইন্টিজার কি হবে, 3, এখানে 3 হবে ইন্টিজার। তাহলে 3 এর আগের ইন্টিজার কি, তাই না? 3 এর আগের পূর্ণ সংখ্যা কত, 3 এর আগে কত হয়, 2 হয়। তো 2 বসাই দিবা, এই যে এ ম্যাট্রিক্সটাই 2 যদি বসাই দাও, 2 - 1 0 0 2 - 1 আর -6 11 -3, এটা ক্যালকুলেটরে বসায় এটার ইনভার্স যদি বের করো তাহলে আমার অ্যান্সার কত আসবে, এটার ইনভার্স বের করলে অ্যান্সার আসবে বি। ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন, আশা করি বুঝতে পারছো। এরপর পরের কোয়েশ্চেন ভাই, এটা তো মানে এইটা তো একদম ইজি একটা কোয়েশ্চেন। এটা দেখছো টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ করলে যেই সমস্যাটা হবে, তুমি নিউ টাইপের কোয়েশ্চেন দেখে তুমি ভরকে যাবা, তুমি নিউ টাইপের কোয়েশ্চেন দেখে ভয় লাগবে তোমার। তো তোমার অ্যাকচুয়ালি আর একটু বেশি প্র্যাকটিস করা উচিত ছিল। তো অথবা জিনিসটা তুমি অন দ্য স্পট, এটা এটা কিন্তু আমি মানে নতুন কোয়েশ্চেনই দেখতেছি, তাই না? এটা কোনো পুরান কোয়েশ্চেন না, এটা নতুন কোয়েশ্চেন। তবে এখানে কি, এখানে জাস্ট একটা তোমাকে ক্লাস 10-এর কোয়েশ্চেন ধরাই দিছে, কিন্তু এমনভাবে রিপ্রেজেন্ট করছে যেন হায় হায় কি একটা কঠিন কোয়েশ্চেন। সো চলো একটু পড়ে দেখি। একজন ফল বিক্রেতা যদি 25টি আম বিক্রয় করে 10টি কলা ক্রয় করে, তবে তার কাছে 55 টাকা উদ্ধৃত থাকে, মানে এক্সট্রা থাকে। আচ্ছা বুঝতে পারতেছি না, এই যে সারপ্লাস, সারপ্লাস ইংলিশ বুঝতেছি, বাংলা বুঝলাম না, ইংলিশ বুঝলাম, সারপ্লাস মানে কি, বেশি থাকে। আচ্ছা, আর যদি সে 15টাই আম বিক্রি করে 20টি কলা ক্রয় করে, তখন তার কাছে 5টা কলা উদ্ধৃত থাকে, মানে 5 টাকা উদ্ধৃত থাকে, মানে 5 টাকা এক্সট্রা থাকে। তো প্রতিটি আমের বিক্রয় মূল্য এবং প্রতিটি কলার ক্রয় মূল্য বের করো। সো বেসিক্যালি কি হইতাছে, উনি আম বেচে কলা কিনতেছেন, ওই যে অনেকে বলে না মদ বেচে দুধ কিনা, ওরকম আম বেচে কলা কিনতেছেন। সো উনি 25টা আম বিক্রি করলে ধরি আমের বিক্রয় মূল্য এক্স এবং কলার ক্রয় মূল্য, কারণ কলা কিনতেছে, কলার ক্রয় মূল্য হবে ওয়াই, তাহলে সে আম বিক্রি করে কি পাইতেছে, এক্সট্রা টাকা ইনকাম করতেছে। সো এখানে +25x হবে, তাই না? বিক্রি করলে তো আমি টাকা পাচ্ছি, সো এখানে +25x, এবং ওই টাকা দিয়ে আমি কি করতেছি, কলা কিনতেছি 10টা। সো কলা যদি কিনি আমার টাকা দিতে হইতেছে, সো -10y, -10y। এটা করলে এই যে এটা কি এক্সট্রা আমার কতটুক টাকা থাকে, সেটা 55। বুঝতে পারো নাই? এই যে 25টা আম বিক্রি করলাম, আমার 25x টাকা আমি ইনকাম করলাম। এরপর আমি কি করলাম, 10y টাকা খরচ করলাম, তাহলে এক্সট্রা থাকলো কত, 55 টাকা। এগুলি ইজি। আবার 15x মাইনাস কত, 20y ইকুয়াল টু বলে দিছে 5। আবারও আমার হাতে লেখা খারাপ আসতেছে, কারণ আমি আমার ছোট একটা গ্রাফিক্স ট্যাবলেট কিনছি আমি, আমার মানে আমার পুরাতন গ্রাফিক্স ট্যাবলেটটা আমি আবার অর্ডার দিছি, মানে নিব অর্ডার দিছি বেসিক্যালি। সো এটা আয়সা বললে আমার আবার হাতের লেখা সুন্দর হয়ে যাবে। আপাতত এটা দিয়েই কাম চালো। 25 - 10 আর এখানে 55, তো এখানে 15 - 20 আর এখানে 5। ইজি কোয়েশ্চেন, অ্যান্সার হবে তোমার সেলিং প্রাইস অফ ম্যাঙ্গো, ম্যাঙ্গোর সেলিং প্রাইস কত, 3, আর আমাদের কলার সেলিং প্রাইস হলো 2, 3,2। খুবই ইজি। দেখছো ভুল করে ফেলছে, এই ভুল করলে হবে?
আগে আম না, আগে আমের ভ্যালু, আগে এক্স এর ভ্যালু লাগবে। সো এই যে 2,3 কিন্তু হবে না, অ্যান্সার হবে হলো 3,2। ঠিক আছে, সেলিং প্রাইস অফ ম্যাঙ্গো অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ আমের পর দেন কলা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো 3,2 হবে অ্যান্সার, 2,3 না। এই যে ভুল হয়ে গেল, ছোট্ট একটা ভুল, তবে 6 মার্ক কিন্তু চলে গেছে এইখানে। এই যে এটাও কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটাও কনসেপ্ট থেকে আসছে, তবে এটা যদি তুমি ওই যে টাইপ ওয়াইজ করে গেলে পারবা না বেসিক্যালি। দেখো এটা একটা রেখা বলছে 5x + 12y = 49 রেখার 5,2 বিন্দু হতে 13 একক দূরবর্তী বিন্দুদ্বয়, হ্যাঁ 13 একক দূরবর্তী দুইটা বিন্দুই থাকা সম্ভব, তাই না? একটা রেখার উপর যদি একটা পয়েন্ট থাকে 5,2, তাহলে এই 5,2 থেকে 13 দূরত্বে কি এই রেখার উপর দুইটা বিন্দুই থাকা সম্ভব, তাই না? একটা হলো 13 উপরে, একটা হলো 13 নিচে। কি রে ভাই, কাজ করে না? হ্যাঁ, একটা হলো 13 উপরে, 13 উপরে, আর একটা হলো কত, 13 নিচে, তাই না? 13 উপরে একটা বিন্দু থাকবে, 13 নিচে একটা বিন্দু থাকবে। সো বলছে এই যে বিন্দুটা ধরি, একটা বিন্দু বি, একটা বিন্দু সি, এই দুইটা বিন্দু এ বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে সেটা কি হবে, এবিসি হবে। এই যে এবিসি ত্রিভুজ গঠন করে, সেই ত্রিভুজটা কি করতেছে, সেই ত্রিভুজটা হলো, কই কোশ্চেন কই, আরে হ্যাঁ গঠন করে, তার ভরকেন্দ্র বলে দিছে 7,4। সো এই যে ত্রিভুজের ভরকেন্দ্র বলে দিছে 7,4। তাই সবার আগে তুমি বি এর স্থানাঙ্ক বের করলা, সি এর স্থানাঙ্ক বের করলা, অনেক ইজিলি বের করে ফেলতে পারবা। এরপর তুমি কি করলা, এরপর তুমি এর স্থানাঙ্ক তোমাকে কোশ্চেনে বের করতে বলছে, ধরি এর স্থানাঙ্ক আলফা কমা বিটা। আচ্ছা, আর একটা রেখার উপর একটা বিন্দুর দূরত্ব কেমনে বের করে, আমরা জানি যে এক্স ইকুয়াল টু কত, x1 প্লাস মাইনাস আর কস থেটা, আর ওয়াই এর ভ্যালু কত, y1 প্লাস মাইনাস আর সাইন থেটা। সো আর এর ভ্যালু কত এখানে, আর এর ভ্যালু এখানে 13। সো আমি এখানে সুন্দর মতো 13 লিখে ফেলবো। আচ্ছা, এই 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 গ্রাফিক্স ট্যাবলেটটা আসলে ভালো না, ভালো কাজ করে না। ঠিক আছে, আমি 13 লিখে ফেলবো, এবং কস থেটা আর সাইন থেটার ভ্যালুটা আমি একটু বের করার চেষ্টা করব। তো সবার আগে আমি এখানে প্লাস অর মাইনাস 13। আচ্ছা, x1 এর ভ্যালু তো আমি জানি, x1 এর ভ্যালু কত 5, y1 এর ভ্যালু হলো 2। এর চেয়ে তো ভালো মাউস দিয়েই লিখতে পারি, যাকে যাই আছে। হ্যাঁ, তো দেখো এখানে কি হয়ে যাবে 5, আর এখানে হয়ে যাবে 2, প্লাস মাইনাস 13 কস থেটা, কস থেটার ভ্যালু, আর আমার লাগবে প্লাস মাইনাস কত 2, সরি 13, 13 সাইন থেটা, সাইন থেটার ভ্যালু কত সেটা আমার লাগবে। সো এইখান থেকে আমি স্লোপের ভ্যালুটা বা ঢালের ভ্যালুটা পাই মাইনাস এক্স এর সহগ বাই কত, ওয়াই এর সহগ, -5/12। এটা কি টেন থেটার ভ্যালু, টেন থেটা নেগেটিভ মানে কি, দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে সাইন থেটা রাখবো পজিটিভ, কস থেটা রাখবো নেগেটিভ। সো সাইন থেটা আমি কেমনে বের করি, সাগরের লবণতি, লম্ব হইলো 5, তাই না? লম্ব হইলো 5, ভূমি হইলো 12, তাহলে লবণতি মানে 5/13, অতিভুজ কত হয়ে যাবে 13, 5 12 13। আর কস থেটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আমি এইভাবে মনে রাখতাম যে স্লোপ যদি নেগেটিভ হয় তখন সাইন থেটা থাকে হলো পজিটিভ, কস থেটা থাকে হলো নেগেটিভ। আমি দ্বিতীয় চতুর্ভাগ ধরি সব সময়। তো এখানে কস থেটা ভ্যালু হবে হলো মাইনাস, ভূমি কত ছিল 12, আর অতিভুজ হয়ে যাবে 13। সেখান থেকে দেখো খেয়াল করে, 12 12 কাটা, 13 13 কাটা, সো এখানে হয়ে যাবে -12/13। সেখানে 13 13 কাটা, বেসিক্যালি 13 আর 13 এখানে কাটাকাটি হয়ে যেতেছে, একবার প্লাস ইউজ করো, 5 আর সরি, হ্যাঁ প্লাস, ও সরি আমি উল্টা করে লিখে ফেলছি। কস থেটা হবে হলো উপরে, কস থেটা হবে হলো উপরে, কস থেটা হবে -12/13, আর সাইন থেটা হবে হলো 5/13। আরে ভাই এই গ্রাফিক্স ট্যাবলেট তো খুবই বিরক্ত করতেছে। হ্যাঁ, সেখানে হয়ে যাবে কত, -12/13, আর এখানে হয়ে যাবে 5/13। ক্লাসটা ফ্লুয়েন্ট হইতে পারতেছে না এই ইয়ার কারণে। যদি প্লাস ইউজ করো, 5 - 12 কত, -7, এখানেও প্লাস ইউজ করতে হবে, এখানে প্লাস ইউজ করলে 5 2 7, তাহলে -7,7 একটা পয়েন্ট। আচ্ছা, আর এরপর তুমি যদি মাইনাস ইউজ করো, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 17 17 কমা, আর এখানে মাইনাস ইউজ করলে 5 - 2 -3 একটা পয়েন্ট, অর্থাৎ -7,7 একটা পয়েন্ট, আর 17, -3 একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট হলো আলফা কমা বিটা। সো এই তিনটা পয়েন্ট ইউজ করে যদি আমি ভরকেন্দ্র বের করি, তাহলে কি হয়, আলফা -7 + 17/3, কমা 7, সরি, আলফা +7 -3 ডিভাইডেড বাই কত 3, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু আমাদের আম, ধুর ইয়া ভরকেন্দ্র কত দিয়ে রাখছে 7,4, তাহলে ভরকেন্দ্র ইউজ করব প্রথমটা, প্রথমটা প্রথমটা যদি ইউজ করি, আলফা -7 প্লাস, আরে ভাই 3 ইকুয়াল টু কত 7, এখান থেকে আলফার ভ্যালু পেয়ে যাবা, আলফার ভ্যালু পেয়ে যাবে 11, আর বিটা, এখানে বিটা ধুর, আলফা বিটা ইয়া হইতে
সরি আমার স্টাইলাস না খুবই বাজেভাবে কাজ করতেছে। সো বিটা প্লাস 7 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 4 বসায় তুমি বিটার ভ্যালু পেয়ে যাবে কত 8। ঠিক আছে, সো এখানে অ্যান্সার হয়ে যাবে 11,8। আশা করি বুঝতে পারছো, ইজি কোয়েশ্চেন ছিল। এরপরে কোয়েশ্চেন তোমাকে বললেও, এরপরে কোয়েশ্চেন তোমাকে বলছে এক্স বাই ওয়াই। আমি খাতায় লেখাই আমি তোমাকে জাস্ট অ্যান্সারটা লেখা দিই ইয়াতে, না সলভ যেহেতু দেখতে চেতেছো। আচ্ছা হ্যাঁ, এরপরে কোয়েশ্চেন বলছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। সরল রেখাটি এই যে 2x মাইনাস ওয়াই প্লাস 1 আবার 3x মাইনাস 4y প্লাস 6, এই রেখা দুটির ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা মানে এই রেখাটা এই এক্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটা যাচ্ছে কোথা দিয়ে, এইটা যাচ্ছে হলো তোমার প্রথম দুইটা বিন্দুর ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পাশের দেওয়া দুইটা বিন্দুর ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, এই যে এই দুইজনের ছেদবিন্দু দিয়ে যায়, এই দুজনের ছেদবিন্দু দিয়ে যায়। এবং 3x প্লাস 4y সরি 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0 এর সমান্তরাল হয়, তবে এ আর বি এর মান নির্ণয় করো। সো প্রথমে কি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আবার 3x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 6, এদের কি ছেদবিন্দু বের করা লাগবে। এদের ছেদবিন্দু কত, এদের ছেদবিন্দু আসে হলো আমাদের 2,3। তাহলে এই 2,3 বিন্দু দিয়ে এই যে এক্স বাই ওয়াই যায়, সো এখানে হয়ে যাবে কত 2 বাই এ প্লাস 3 বাই বি ইকুয়াল টু কত 1। এটা 1 নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর 2 নম্বর সমীকরণ তোমাকে বলছে যে এই যে এই রেখার সমান্তরাল, এই রেখাটা সমান্তরাল এই রেখাটা, তাহলে আমি সমান্তরাল হলে কি হবে, ঢাল সমান হবে m1 ইকুয়াল টু m2। তো ঢাল বের করি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাই না। আবার এখানেও মাইনাস এক্স এর সহগ -4 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত 3। সো এখানে হয়ে গেল কত মাইনাস মাইনাস কাটা, সো বি বাই এ ইকুয়াল টু কত 4/3। সো এই যে এখান থেকে ধরো যে কোনো একজনের মান, ধরো বি এর ভ্যালু নিয়ে নিলাম 4a/3। বি এর ভ্যালু যদি আমি এখানে 1 নম্বরে বসাই, তাহলে আমি এখানে এর ভ্যালু পেয়ে যেতেছি। এর ভ্যালু কত পাইতেছি, এর ভ্যালু পাইতেছি হলো তোমার 17/4 আর বি এর ভ্যালু পাইতেছি কত 17/3। সো অ্যান্সার হয়ে যাবে কত 17/4 17/3। অ্যান্সার হয়ে যাবে সি। ইজি কোয়েশ্চেন না, ইজি, এগুলি পারতে হবে। নেক্সট, এগুলি একদম সহজ একটা কোয়েশ্চেন দিছে, এগুলি পারতেই হবে। ঠিক আছে, 6 মার্কটা হালাল করার জন্য তোমাকে একটু ক্যালকুলেশন বেশি দিছে, জাস্ট নাথিং মোর নাথিং লেস। এরপর এই কোয়েশ্চেনটা, এটাও অনেক ইজি কোয়েশ্চেন। তোমার বলে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল প্লাস 2। এই বৃত্তটির কেন্দ্র হলো এ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। সো এই বৃত্তের কেন্দ্র এই রেখাটার উপর দিয়ে যায়, সরি সরলরেখার উপর দিয়ে যায়, এই সরলরেখার উপর দিয়ে যায়। এবং এই বৃত্তটি আবার 0,-2 আর -2,0 বিন্দু দিয়ে যায়। তাহলে আমার এর ভ্যালু চাইছে, পি এর ভ্যালু চাইছে, কিউ এর ভ্যালু চাইছে। সো দেখো 0,-2 দিয়ে যদি যায় তাহলে এক্স এর সবগুলি 0 হয়ে গেল, তাহলে এখানে শুধু ওয়াই এরটা পেয়ে গেলাম। দেখো কি হয়, এই যে 0,-2 দিয়ে যদি যায়, তো এখানে 0 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার কত 4, আর এখানে 0 পি 0 মানে শুধু 0, আবার এখানে -2q প্লাস 2 ইকুয়াল টু কত 0। তো এখান থেকে আমি কত পাইতেছি, কিউ এর ভ্যালু পাইতেছি এখান থেকে আমি 3। আবার পি এর ভ্যালু যদি বসাই -2,0 যদি বসাই 4 প্লাস 0 -2p, এরপর হলো প্লাস 0 প্লাস 2 ইকুয়াল টু 0। এখানেও অ্যাকচুয়ালি পি এর ভ্যালু কত পাইতেছি, পি এর ভ্যালু পেয়ে যেতেছি হলো 3। পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু 3। তাহলে আমরা কি জানি বৃত্তের কেন্দ্র কত হয়, এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি আমার কেন্দ্র হয়ে যেতেছে -3/2। সো কেন্দ্র -3/2 হয়ে গেলে এ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এটাকে কি করবে, সিদ্ধ করবে, কারণ কেন্দ্র কি এই সরলরেখাটার উপর অবস্থিত। সো এ ইন্টু -3/2 মাইনাস মাইনাস প্লাস 3/2 ইকুয়াল টু কত 3। সো এখানে এর ভ্যালু কত আসতেছে, এর ভ্যালু আসতেছে আমাদের -1। সো অ্যান্সার হয়ে যাবে কত -1। আগে এর ভ্যালু, এই যে এ পি কিউ এর ভ্যালু চাইছে, সো এর ভ্যালু -1, এরপর পি এর ভ্যালু কত 3 আর কিউ এর ভ্যালু কত 3। সো এখানে -1,3,3 হবে, এই যে মাইনাস আর এ 1, -3 দিয়ে দিছে। এখানে কি করছে, ভুল করে ফেলছে না, কি বলো, অবশ্যই ভুল করে ফেলছে, এখানে ভুল হয়ে গেছে। আহা কাইন্ডা স্যাড। এর জন্য পরীক্ষার হলে তোমার মাথা ঠান্ডা রাখা লাগবে, ঠিক আছে, কুল থাকা লাগবে, তাহলেই কিন্তু তুমি ভ্যালু বের করতে পারবা ইজিলি। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সো এই যে অনেকে এই যে পীরের
পীরের টেকনিক কি ছিল? ছেদ করানো। এত টাইম আছে ভাই, ছেদ করে ছেদবিন্দু বের করবা, এরপর এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু, এটা করা অনেক টাইম। সো রাদার দেন দ্যাট আমরা জানি কি, যে একটা বৃত্ত আর একটা সরলরেখা দেওয়া থাকলে এদের ছেদবিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত যেতে পারে। ওই অসংখ্য বৃত্তের সমীকরণ কি হয়ে যায়? ফ্যামিলি অফ সার্কেলস হয়ে যায়। এবং আমরা সেটা কি জানি? এস প্লাস কে ইন্টু এল কি হয়ে যায়? ফ্যামিলি অফ সার্কেলস গোয়িং থ্রু দ্য স্ট্রেট গোয়িং থ্রু দ্য সার্কেল এস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন এল। তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস, এখানে কিউব হয়েছে, ভুল দেখছে টাইপিং, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস কত? কে ইন্টু ওয়াই মাইনাস 3xও লিখতে পারবো, আবার 3x মাইনাস ওয়াইও লিখতে পারো। আমি 3x মাইনাস ওয়াই লিখলাম, ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি এক্সটারে আলাদা করি, আমি যদি এক্স কমন নিই তাহলে কত আসে? 3k মাইনাস 12, 3k মাইনাস 12 আসে, আর মাইনাস কে ওয়াই ইকুয়াল টু কত আসে? 0 আসে। সো ভালো কথা বলছে কি, এই যে এই বৃত্তটা আমার, এই সরলরেখাকে আমি এই বৃত্তের ব্যাস ধরবো, তাই না? এটা হলো ফ্যামিলি অফ সার্কেলস। এখন আমি ফ্যামিলি অফ সার্কেলস থেকে একটা সার্কেলকে যদি আইসোলেট করতে চাই, আমার আরেকটা শর্ত লাগবে। আরেকটা শর্ত কি বলছে? উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো উক্ত জ্যাকে যদি ব্যাস ধরি, তাহলে এই বৃত্তের যে কেন্দ্র সেটা কি হবে? এই সরলরেখার মধ্যে দিয়ে যাবে। সো এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস টু, কমা ওয়াই এর সহগ মাইনাস কে ডিভাইডেড বাই কত? মাইনাস টু। সো এই যে পেয়ে গেছি। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু 3x দ্বারা যদি সিদ্ধ করি, এই যে ওয়াইয়ের জায়গায় আমি কি করব? মাইনাস কে ডিভাইডেড বাই মাইনাস টু বসাবো, ইকুয়াল টু 3 ইন্টু এক্সের জায়গায় আমি কি বসাবো? 3k মাইনাস 12 বসাবো, তাই না? তাই না? এক্স এর জায়গায় আমি কি বসাবো? এই যে ভুজ বসাবো। সো এখান থেকে আমি যদি কে এর ভ্যালুটা বের করি, কে এর ভ্যালু আসে কত? কে এর ভ্যালু আসে হলো 18/5, 18/5। কে এর ভ্যালু আসতেছে কত আমাদের? 18/5। কে এর ভ্যালু যদি 18/5 আসে, কে এর ভ্যালু 18/5 আসলে তুমি কে এর ভ্যালু এখন এখানে বসায় দাও, তাইলেই আমার অ্যান্সার হয়ে যাবে। সো কে এর ভ্যালু আসছে কত? 18/5। আবারও বলতেছি, আমার গ্রাফিক্স ট্যাবলেট নতুন একটা আনতেছি, একটু সময় লাগবে, এর জন্য আমার লেখা খারাপ হইতেছে। 3 ইন্টু 18/5, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। 3 ইন্টু 18/5 মাইনাস 12 কত আসে? মাইনাস 6/5। তো এক্স এর জায়গায় কত আসবে? মাইনাস 6/5, এই যে আসলো। আর ওয়াই এর জায়গায় কত? মাইনাস 18/5। সো হয়েই তো গেছে, এখানে অ্যান্সার হয়ে যাবে এ। পরে কোশ্চেনে যাই। সো এটা অ্যাকচুয়ালি মুখস্থ, এ প্লাস বি প্লাস সি যদি পাই হয়, তাহলে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি কত? 4 সাইন এ সাইন বি সাইন সি। এটা আমরা জানতাম, এটা ইজি কোয়েশ্চেন, কিছুই না। প্রথম দুইজনের যোগ করো, প্রথম দুইজনের মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি আসবে? 2 সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি, তাই না? কস এ মাইনাস বি। আর এখানে সাইন টু এর জায়গায় কি লিখবা? 2 সাইন এ কস এ, না সরি 2 সাইন সি কস সি। তাহলে এখন তুমি সাইন সি এর জায়গায় কি লিখতে পারো বলো তো? সাইন সি এর জায়গায় কি লিখতে পারো? সাইন সি এর জায়গায় আমি লিখতে পারি যে সাইন পাই, অথবা এখানেও আমি সাইন সি যদি কমন, এখানে আমি সাইন এ প্লাস বি এর জায়গায় কি লিখতে পারি? সাইন সি। সো এখানে হয়ে যাবে 2 সাইন সি, 2 সাইন সি হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কজ এ মাইনাস বি হয়ে যাবে। আর এখানে কি আসবে? 2 সাইন সি। তাহলে আমি এখন সাইন সি কমন নিব, 2 সাইন সি কমন নিলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি আসবে, তখন আমাদের ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো আমরা। এটা এটা এমনিও মনে থাকে সবার। যাকে সো তোমারে বলে দিছে ত্রিভুজ এবিসিতে কোণ এর ভ্যালু দেওয়া রাখছে 105 ডিগ্রি, বি এর ভ্যালু দেওয়া রাখছে 15 ডিগ্রি, সি রেখা সেটার ভ্যালু দেওয়া রাখছে হলো আমাদের √3 - 1। সো ত্রিভুজের বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। সো বাহুদ্বয়ের দৈর্ঘ্য খুবই ইজিলি নির্ণয় করতে পারবা, কারণ আমাদের অ্যাঙ্গেল দিয়ে রাখছে। সো এ অ্যাঙ্গেল দিয়ে রাখছে কত? এ বি সি। এ এর অপোজিট বাহু স্মল এ, বি এর অপোজিট বাহু স্মল বি, সি এর অপোজিট বাহু স্মল সি, √3 - 1 হবে, তাই না? আর এখানে বলে দিছে এ এর ভ্যালু 105 ডিগ্রি, এরপর বি এর ভ্যালু দিয়ে রাখছে 15 ডিগ্রি, তাহলে সি অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? এটাও তুমি অনেক ইজিলি বলতে পারবা। এটা কত হয়ে যাবে তোমার? 180 মাইনাস 105 মাইনাস 15, সো 60 ডিগ্রি। কিছুই না, জাস্ট সাইন রুল অ্যাপ্লাই করবা। সাইন রুল, সাইন রুল অ্যাপ্লাই করলে কিছুই হবে না। এ ডিভাইডেড বাই সাইন কত? সাইন এ 105 ডিগ্রি, তাই না? এরপর বি ডিভাইডেড বাই সাইন বি, সাইন বি এর ভ্যালু কত? 15 ডিগ্রি। আর এখানে সি ডিভাইডেড বাই মানে 3 - 1 ডিভাইডেড বাই কত? সাইন সি, সাইন সি এর ভ্যালু কত? সাইন 60 ডিগ্রি। সো এখান থেকে জাস্ট তুমি এই যে এর জন্য একবার ইউজ করবা, বি এর জন্য একবার ইউজ করবা, অ্যান্সার এসে পড়বে। সো যেটা আসবে ওইটাই অ্যান্সার। এখানে ওই যেটা দাগাইছে নট শিওর, চেক করে দেখবা, ঠিক আছে? চেক করে দেখো। এরপর এই কোয়েশ্চেন, এটাও মোটামুটি সহজ। এটা তোমার বলছে লিমিট এক্সটেন্স টু 0, √1 + 3x মাইনাস √1 + cx ডিভাইডেড বাই cx এর ভ্যালু যদি 1 হয়। ওই যে মান নির্ণয়ের টাইপ সবাই পড়াইছে, এটা মান নির্ণয়ের টাইপ করতে বললে এইভাবে করবা। এভাবে হয় ভাই, টাইপ ওয়াইজ সব টাইপ কি তোমার মনে থাকে? মনে থাকে না। তোমার কাছে মনে থাকে কনসেপ্ট, কনসেপ্ট হলো এক একটা অস্ত্র, ঠিক আছে? কনসেপ্ট ইজ আ ওয়েপেন অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ দ্যাট ওয়েপেন।
তুমি যত বেশি কনসেপ্ট প্র্যাকটিস করবা, যত বেশি থিওরি জানবা, সেটা কি তুমি ওয়েপেন হিসাবে এক্সাম হলে ইউজ করতে পারবা। যেমন আমার কাছে একটা ওয়েপেন আছে 1 + x⁴n, যখন x টেন্স টু 0 হয় সেটার আমি 1 + nx বলতে পারি। দিস ইজ কল্ড বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন। এটা তুমি কিন্তু মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে ইউজ করছো, ওই যে g × 1 - 2h/r মুখস্থ করছো ঠাডা, কিন্তু কিভাবে আসছে? এটা আসছে হলো তোমার 1 + nx এই ফর্মুলাটা দিয়ে, বাইনোমিয়াল কি অ্যাপ্রক্সিমেশন থেকে। সো এটা খুবই ইজি, এখানে কিছুই হবে না, এখানে হয়ে যাবে 1 + 3/2x। ওই যে রুট কত ভাই, এখানে রুট কত, রুট মানে কি পাওয়ার হাফ না, সো এই হাফটা জাস্ট এক্স এর আগে আইসা পড়তেছে, এই যে 1 + 3/2x মাইনাস হয়ে যাবে 1 + c/2x ডিভাইডেড বাই কি দিয়ে রাখছে cx। এবার তুমি এক্স 1 কাটা হয়ে যাবে, x কাটা, তাহলে এখানে আসে কত 3/2 - c/2 ডিভাইডেড বাই c। এটা ভ্যালু কত, লিমিট এক্স তো চলে গেছে, সো লিমিট বসায় দাও, এটা ভ্যালু কত 1, তাহলে এখানে হয়ে যাবে 3 - c ডিভাইডেড বাই 2c, এটার ভ্যালু 1, তাহলে c এর ভ্যালু কত পাইতেছি আমরা, এখানে 2c পাশে চলে গেলে 2c, -c পাশে চলে গেলে +3c, আর এখানে আছে 3, তো 3c ডিভাইডেড বাই 3, অ্যান্সার কত আসবে 1 আসবে। ইজি কোয়েশ্চেন না? এখানে x³ কেন লেখছে আল্লাহ জানে, ভালো জানে। আচ্ছা, এরপর এখানে তোমাকে বলছে x³ - cxy + y = 5 passes through the point 2, 1। সো এই যে x³ - cxy + y = 5, এটা কি 2, 1 দিয়ে যাচ্ছে, বিন্দু দিয়ে যাচ্ছে, তো বলছে c এর মান নির্ণয় করো। সো 2, 1 দিয়ে গেলে c এর মান তো বের করেই ফেলতে পারি, 2³ মাইনাস কত c × 2 × 1 প্লাস y এর ভ্যালু কত 1 = 5, এখান থেকে আমি c এর ভ্যালুটা বের করে ফেললাম 8 + 1, 8 + 1 - 5 ডিভাইডেড বাই 2, c এর ভ্যালু আসতেছে কত 2, c এর ভ্যালু এই যে মানে এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, এটা হইতে পারে, এটা হইতে পারে, অথবা এটা হইতে পারে। এবার c এর ভ্যালু যদি 2 হয়, x³ - 2xy + y = 5, তাই না? এখন বলছে এই 2, 1 বিন্দুতেই আবার অঙ্কিত স্পর্শকের ঢাল কত। ঢাল বলতে আমাদের dy dx চাইতেছে, কোথায় dy dx এর ভ্যালু চাইতেছে, যেখানে তোমার c এর ভ্যালু কত 2, মানে 2, 1 বিন্দুতে বেসিক্যালি। সো এটা অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট করতে পারি, তাই না? এই যে দেখছো dy dx এর ভ্যালু কত হয়, নেগেটিভ একটা থাকে সামনে, এরপর কি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেখানে এসে পড়তেছে 3x², x রে যদি আমি পার্শিয়ালি ডেরিভেট করি, তাহলে এখানে x থাকবে, ভেরিয়েবল, y থাকবে কনস্ট্যান্ট, সো -2y, আর বাকি সব তো জিরোই হয়ে গেল। আবার y এর সাপেক্ষে যদি করি -2x + 1, ঠিক আছে, -2x + 1, এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাসে ভুলে যাওয়া যাবে না। এবার আমি কি করব, 2, 1 বিন্দুটা এখানে বসাই দিব, 2, 1 বিন্দুটা যদি এখানে বসাই দিই, 3 × 2² -2 × 1, অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে, ডিভাইডেড বাই -2x, সো 2 × x এর ভ্যালু কত 2 + 1। কিরে ম্যাথ এরর আসে কেন? ও সরি, আমি ব্র্যাকেট দিই নাই, ও সিনটেক, আচ্ছা দাঁড়াও, ক্যালকুলেটর, হ্যাঁ 2 × 2, তাই না, 2x। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, মাইনাস থাকবে, এখানে কি থাকবে, ব্র্যাকেট থাকবে 3 × 2² মাইনাস, আরে ক্যালকুলেটর আমার একটু ভাঙ্গা, এই কারণে এরকম মিস্টেক দেয় মাঝে মধ্যে, আর এখানে হয়ে যাবে -2 × 2 + 1। এবার ঠিক আছে, অ্যান্সার আসবে 10/3, সো 2, 10/3 আসবে, দুইটা কেন অ্যান্সার দেখাচ্ছে, 2, 10/3 হবে অ্যান্সার। ওকে, ইজি কোয়েশ্চেন না, এগুলি ইজি। ঢাল চাইছে সি বিন্দুতে, ঢাল। সো আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা না পারলেও আসলে কোনো সমস্যা নেই, কারণ এই কোশ্চেন না পারলেও মাফ আছে। সো বেসিক্যালি এই ধরনের কোশ্চেন থাকলে tan−1x এ তুমি ইউ ধরবা, tan−1x এ কি ধরবা, ইউ ধরবা, তাহলে কি আইসা পরে এক্স এর ভ্যালু হলো tan u আসে। আর এই যে tan−1x এর ডিফারেন্সিয়েট করলে 1 + x² dx = কত আসে, du আসে। সো এখানে আমাদের হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ e4u, আর এখানে দুইটা 1 + x², তাই না? তাহলে একটারে আমি আলাদা করব, 1 + x² সরি dx বাই 1 + x² একটা আলাদা করব, আবার আরেকটা 1 + x² কিন্তু রয়ে যাবে, সো এটার জায়গায় ডিউ, একটা 1 + x² রয়ে গেছে। সো এখানে তুমি e4u, ওই যে 1 + tan²u হয়ে যাবে কি cos²u, cos²u সরি sec²u হবে। আর দুই ধাপ বেশি চিন্তা করলে একটু সমস্যা হয়ে যায়। দেখো এখানে হয়ে যাবে কি 1 + tan² মানে কি sec²u যদি উপরে চলে যায়, তাহলে এখানে হয়ে যাবে কত cos² হয়ে যাবে। সরি লাইন স্কিপ করা লাগতেছে, কারণ হইলো তোমার সমস্যা হইতেছে, বেসিক্যালি গ্রাফিক্স ট্যাবলেটটা ভালো না, আবারও বলতেছি। সো এখানে হয়ে যাবে হাফ যদি নাও e4u, সরাসরি cos²u তে তো তুমি ডিআই মেথড লাগাইতে পারবে না, যদি লাগাও তাহলে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। সো এখানে হয়ে যাবে কত 1 + cos2u, ঠিক আছে, ডিউ। এইবার তুমি লাগাও, এবার তুমি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবা,
বাই দ্য ওয়ে বলছে এক্স ইকুয়াল টু 0 এর জন্য, তাহলে সব কিছু করার পর আবার এক্সে কনভার্ট করবে, এত টাইম আছে এত টাইম নাই, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন ওয়াই এর ভ্যালু কত হয়, tan ইনভার্স 0 মানে 0। বেসিক্যালি এটা কইরা তুমি ইউ এর মানও যদি বসায় দাও তাও কোনো সমস্যা নাই। সো এখানে হয়ে যাবে হাফ ই টু দি পাওয়ার 4u, এটার ইন্টিগ্রেট করতেছি ডিইউ, প্লাস আবার আসতেছি ই টু দি পাওয়ার 4u, এখানে একটা হাফ আসুক বাইরে থাকুক সমস্যা নাই, আর এখানে cos 2u। সো এই যে মনে পড়ে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস সি, এই যে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস সি, এটার ফর্মুলা আছে না, ফর্মুলা ছিল না ইন্টিগ্রেশনের, কি ছিল, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর কি এ কস বি এক্স প্লাস সি মাইনাস কত এ সাইন বি সাইন বি এক্স প্লাস সি, তাই না, এটাই তো আমাদের ফর্মুলা ছিল যে কস থাকলে প্রথমে কস আসবে পরে মাইনাস দিয়ে সাইন আসবে। সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি ইউ ইকুয়াল টু 0 বসাবা, ওইটার অ্যান্সার কত আসবে 3/5 আসবে। 3/5 আসার পর এর যে ভ্যালুটা পাবা সেটা আমি ক্যালকুলেট করে দেখছি 3/8 আসে, আমি ক্যালকুলেট করে দেখেছি এটা কি আসে 3/8। এরপরে যে আবদ্ধ ক্ষেত্রফল, এটা কি কোন বক্ররেখা, এটা কি আমাদের এলিপস না, উপবৃত্ত না, সো পাই এ বি হয়ে যাবে অ্যান্সার। সো এখানে কি এটার আগে তোমার এ স্কোয়ার বাই বি স্কোয়ারের ফর্মুলা লাগা 400 দিয়ে যদি ভাগ করে তাহলে এখানে কত আসে এক্স স্কোয়ার বাই 25 আবার এক্স স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, তাহলে অ্যান্সার আসবে কত, এই যে এটা কি 5 স্কোয়ার বা এর ভ্যালু কত এখান থেকে 5 পাবো, বি এর ভ্যালু এখান থেকে কত পাবো 4 পাবো। সো 5 এ বি 4 ইন্টু পাই ইন্টু 5 ইন্টু 4 মানে 20 পাই, ইজি কোয়েশ্চেন ইজি অ্যান্সার। এ দেখছো এটা দাগায় নাই, কঠিন কঠিন কোয়েশ্চেন দাগাইতে গেছে আমাদের এই সুপুত্র, সরি এভাবে বলা ঠিক হবে না, আমাদের স্টুডেন্ট, কিন্তু এটাকে আমরা বলি পরীক্ষার প্রেশার। পরীক্ষায় প্রেশার যখন আসে কঠিন কোয়েশ্চেনের, তারা এমনভাবেই স্ট্র্যাটাজিক্যালি কোয়েশ্চেনটা রাখে যে কঠিন কোয়েশ্চেনের পরে একটা ইজি কোয়েশ্চেন রাখে, তোমার কঠিন কোয়েশ্চেন দেওয়া তোমার মনোবল ভাঙবে, এরপর তোমাকে সহজ কোয়েশ্চেন দেবে, এরপর পীরের আইসা বলবে ওয়াও সহজ কোয়েশ্চেন আসছে, যাই আছে পাই এ বি অ্যাপ্লাই করো 20 পাই আসবে। আচ্ছা এর পরের কোয়েশ্চেন, এটা কি বলছে দেখি, ওয়াই ইকুয়াল টু এক্স 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এর লঘিষ্ঠ মান যদি 3 হয়, মানে ওয়াই যে মিনিমাম ভ্যালু যদি 3 হয় তাহলে তোমারে বলছে সি এর ভ্যালু কত। সো তোমার আগে লঘিষ্ঠ মান জানতে হবে, তাই না, এবং বলে বলে দিছে এছাড়াও এক্স এর যে মানের জন্য ওয়াই লঘিষ্ঠ হয় তার মান বের করো। সো কোয়েশ্চেন আগে কি চাইছে সেটা বলো, সি এর মান চাইছে আর কি চাইছে এক্স এর মান চাইছে, এমন একটা এক্স এর মান যেটার জন্য কি আমাদের ওয়াইটা কি হয়ে যায় লঘিষ্ঠ হয়ে যায়। সো আমাদের লঘিষ্ঠ মানটা জানতে হবে, আগে আমি এদের গুণ করে দিই 3x মাইনাস এক্স কিউব প্লাস সি, এটা হলো ওয়াই। সো একবার ডিফারেন্সিয়েট করি কত আসে 3 মাইনাস 3x স্কোয়ার, তাই না, 3 মাইনাস 3x স্কোয়ার। তো তোমার বুঝতে হবে লঘুমান আর গুরুমানের জন্য ওয়াই প্রাইমের ভ্যালু কত আসে, ওয়াই প্রাইমের ভ্যালু আসে হলো 0, তাহলে এখান থেকে 3 মাইনাস 3x স্কোয়ার এটা কত আসতেছে 0, তাহলে x এর ভ্যালু আসতেছে হলো প্লাস 3 অথবা মাইনাস 3, এই এই কি কয় +1 অথবা -1, প্লাস মাইনাস 1 না, 3 তো কাটাই, ঠিক আছে 3 তো কাটাই এখানে, এই দেখো 3 তো এখানে কাটাকাটি হয়েই যাবে। সো 3 কাটাকাটি হয়ে গেলে এখানে শুধু কি থাকবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 থাকবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হলে এক্স এর ভ্যালু কত +-1, মানে একবার +1 আসতেছে একবার -1 আসতেছে। এইবার আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান জানার জন্য, সো এখানে কত আসবে -6x, কত আসবে ভাইয়া -6x। এবার এক্স এর ভ্যালু যদি তুমি এখানে 1 বসাও তাহলে -6, মানে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে এটা হলো গুরুমান, আর ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 মানে x ইকুয়াল টু -1 এর জন্য কত হবে +6, দেখছো কি পাগল হয়ে গেছি, ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 এর জন্য গুরুমান, কিন্তু আমি চিহ্ন দিয়ে রাখছি গ্রেটার দেন 0। সো এই ধরনের এই দেখছো সিলি মিস্টেক সবারই হইতে পারে, কিন্তু সিলি মিস্টেক হ্যান্ডেল করা জানতে হবে। হ্যাঁ, ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হয়ে গেলে সেটা হয়ে যায় কি লঘুমান, মানে এক্স ইকুয়াল টু -1 এর জন্য তুমি পাইতেছো কি লঘুমান, মানে এক্স এর ভ্যালু -1, এবার এক্স এর ভ্যালু -1 বসাইলে অ্যান্সার কত আসে -1 ইন্টু 3 মাইনাস এক্স -1 এর উপর স্কোয়ার, সো 3 -1ই থাকে প্লাস সি, এটার ভ্যালু কত বলে দিছে, এটার ভ্যালু বলে দিছে 3, তাহলে এখান থেকে তুমি এক্স এর মানটা পেয়ে যাবা। সো হয়ে গেছে -1 ইন্টু 2 প্লাস সি ইকুয়াল টু কত 3, সো এখানে আইসা পড়তেছে কত সি এর ভ্যালু আসতেছে হলো 5, সো 5, -1 হবে অ্যান্সার, 5, -1 দিস উড বি দি অ্যান্সার, 1, 1 হবে না 5, -1 হবে। ওকে ওকে, সো এখানে কি হইতেছে দাঁড়াও -1 ইন্টু 3 প্লাস 1, না সরি 3 -1, এই যে +1 দিয়ে ভুল হয়ে গেছে আই গেস, 3 -1 প্লাস কত সি হবে, হ্যাঁ এটা ভ্যালু কত হবে 3 বলে দিছে তাই না, হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে
ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। এরপর কি বলছে, এই যে ওয়ান মাইনাস হিন্টও দিয়ে দিছে কোয়েশ্চেনে, দেখো কত সুন্দর হিন্ট দিয়ে দিছে। বলছে কি এটাকে আমি এ প্লাস আইবি আকারে পরিণত করব, দেন আমি কি করব, বর্গমূল বের করব। সো এটা কইরা দেওয়ার জন্য তো ক্যালকুলেটারই আছে, তাই না? ক্যালকুলেটার কি আছে, 1 মাইনাস 2i ডিভাইডেড বাই কত, 3 মাইনাস 4i। সো অ্যান্সার আসে কত আমাদের, এ প্লাস আইবি ফর্ম আসে কত, 11/25 মাইনাস 2 ডিভাইডেড বাই 25i। সো এ প্লাস আইবি এর স্কোয়ার রুট কত ছিল বলো তো? স্কোয়ার রুটের অ্যান্সার আসতো কত, প্লাস মাইনাস 1/√2, এরপর কত, স্কোয়ার রুট অফ আর প্লাস এ। এরপর কি, এখানে যেহেতু এ মাইনাস আইবি ফর্ম আছে, এ মাইনাস আইবি ফর্ম থাকলে আগে মাইনাসটা আসবে, মাইনাস স্কোয়ার রুট অফ কত, আর মাইনাস এ, সাথে থাকবে হলো আই। এই যে, বুঝতে পেরেছো? এটা হয়ে যাবে কি আমাদের রুট। তাহলে এই কোশ্চেন থেকে যদি আমি আর এর ভ্যালুটা বের করি, আর এর ভ্যালু আসে হলো 1/√5, আর এর ভ্যালু কত আসে 1/√5। সো 1/√2, আর এখানে আসে কত, স্কোয়ার রুট অফ 1/√5 প্লাস এ প্লাস 11 মাইনাস আই স্কোয়ার রুট অফ 1/√5 মাইনাস 11। সো এখানে দেখো কোনো অপশনের সাথেই মিলতেছে না, এখানে 5√5, আচ্ছা এখানে 5 কমন আনতে বলছে। সো 5 যদি কমন আনি, তাও এখানে 5টা অ্যাকচুয়ালি এখানে গুণ হয়ে যাবে 11-র সাথে, তখন 55 হয়ে যাবে। সো অপশনে কোথাও 55 নাই, এর মানে অ্যান্সার হবে কি, নান অফ দিস। ঠিক আছে, অ্যান্সার কত হবে, নান অফ দিস, কোনোটাই হইতে পারবে না অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে অপশনে কিন্তু প্রত্যেকখানে 5 আনতে বলছে, তাই না? সো প্রত্যেকখানে নিচে যদি 5 আনি, তাহলে আমার উপরে কি করতে হবে, 5 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, 5 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। রুটের ভিতর ঢুকে গেলে কি স্কোয়ার হয়ে যায় না? তো এটা অপশন কোনোটার সাথে মিলে না, অ্যান্সার হবে নান অফ দি অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন বলছে, এটা বলে দিছে তোমাকে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, আবার 2x স্কোয়ার এ এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণ কি বলছে, একটি মূল সমান, একটি মূল সমান, ঠিক আছে, ওয়ান অফ দ্য রুটস ইজ আইডেন্টিক্যাল, একটা মূল হলো সমান। এরপর বলে দিছে 2x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 16 এর অপর মূল হলো 2, অপর মূল কি বলছে 2। তাহলে আমাকে বলছে এর মান নির্ণয় করতে। এটা দেখে মনে হইতেছে ইন্টিমিডেটিং লাগলেও এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আসছে। সো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, আবার এখানে বলে দিছে 2x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 16 ইকুয়াল টু 0। সো এই সমীকরণের একটা মূল হলো আলফা, একটা মূল হলো 2, আবার এই সমীকরণে একটা মূল আলফা, আর একটা মূল কি আমি জানি না, জানার দরকারও নাই। কারণ এই যে একটা মূল যদি 2 হয়ে থাকে এই সমীকরণের, তাহলে আমি 2টা যদি সিদ্ধ করে দিই, সিদ্ধ হবে, অবশ্যই সিদ্ধ হবে। এ ইন্টু এখানে হয়ে যাবে 2 প্লাস 16 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি এর ভ্যালুটা বের করে ফেললা। এর ভ্যালু কত আসতেছে দেখি, 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2x প্লাস 16 ইকুয়াল টু 0। এখান থেকে আমি x এর ভ্যালু পাওয়া যেতেছি, কিরে ভাই, 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস, ও আমি ভুলে কমপ্লেক্স মোডে রেখে দিয়েছিলাম, প্লাস 2x প্লাস 16 ইকুয়াল টু 0। এখান থেকে তোমার x এর ভ্যালু বা এর ভ্যালু আসতেছে -12। এর ভ্যালু যদি -12 হয়, এর ভ্যালু যদি -12 হয়, তাহলে 2x স্কোয়ার -12x প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে একটা মূল যদি 2 হয়, মূলদ্বয়ের যোগফল কত হবে, -b/a মানে 6। তাহলে আলফার ভ্যালু কত পাইতেছি 4। আলফার ভ্যালু কি, এটা আবার প্রথম সমীকরণের মূল, তো প্রথম সমীকরণে যদি আমি আলফার ভ্যালু বসাই দেই, তাহলেই কি আমি বি এর ভ্যালু পেয়ে যাব। তো প্রথম সমীকরণে আমি 4 এর ভ্যালু বসাই দিলাম, 4 স্কোয়ার প্লাস কত, এর ভ্যালু এর ভ্যালু তো জানি আমি, এর ভ্যালু হলো -12 ইন্টু 4 প্লাস বি এর ভ্যালু আমরা জানি এক্স ইকুয়াল টু কত 0। সো এখান থেকে আমি কিন্তু বি এর ভ্যালুটা পেয়ে গেলাম 32। সো এখানে অ্যান্সার হয়ে যাবে -12,32। ইজি কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলছে আলফা বিটা অসমান হয়, অথচ আলফা স্কোয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3 হয়, তাহলে আলফা বাই বিটা, বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি। সো এটা দেখো দুইজনই কিন্তু সেম টাইপের সমীকরণে সিদ্ধ করতেছে। এর মানে তুমি যদি একটু চিন্তা করে দেখো, আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0, আবার এখানে বিটা স্কোয়ার মাইনাস 5 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0, উইচ মিনস এটা দ্বারা কি বুঝাইতেছে, এটা দ্বারা বুঝাইতেছে যে এই দুইজনই আসলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে, এই সমীকরণকে কি করে, সিদ্ধ করে। তো বেসিক্যালি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, এটার মূল হয়ে যাবে আলফা কমা বিটা। এটার মূল যদি আলফা কমা বিটা হয়ে যায়, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু হয়ে যাবে 5, আলফা বিটার ভ্যালু হয়ে যাবে 3, বাকিটা ইতিহাস, বাকিটা তুমিও পারবা। এক্স স্কোয়ার মাইনাস কি, মূলদ্বয়ের সমষ্টি, তাই না, এক্স প্লাস কি, মূলদ্বয়ের গুণফল, আলফা বাই বিটা, বিটা বাই আলফা কত আসে, 1ই আসে। সো আলফা বাই বিটা, বিটা বাই আলফা, এখানে যদি তুমি আলফা বিটা কমন নাও, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। সো এখানে 25 মাইনাস 25 মাইনাস কত,
মাইনাস 6 ডিভাইডেড বাই কত 3 মানে 19/3 3 দিয়ে গুণ করে দাও 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল টু 0 ইজি কোয়েশ্চেন 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল টু 0 এই যে অ্যান্সার হয়ে যাবে কত বি হয়ে যাবে বুঝতে পেরেছো ভালো না ভালো পরের কোয়েশ্চেনে চলে যাই বইলা দিছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এগুলি পারবা আমরা কি বেশি টাইম ওয়েস্ট করে ফেলতেছি আল্লাহ 40 মিনিট হয়ে গেছে আল্লাহ আমরা বেশি কথাবার্তা বলে ফেলছি যাকগে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দিয়ে রাখছে 0,3 0,-3 তাই না তাহলে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে 6 6 ইকুয়াল টু কত হবে 2AE উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব সো AE এর ভ্যালু আমি পেয়ে সরি এখানে AE হবে না এখানে BE হবে কারণ কি y অক্ষ বরাবর আছে সেখানে AE হবে না এখানে অ্যাকচুয়ালি BE হবে এই ধরনের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে 2BE হবে এখানে সেখানে হয়ে যাবে কত 2BE ঠিক আছে তো BE এর ভ্যালু কত 3 BE এর ভ্যালু যদি 3 হয় তাহলে এরপরের কাজ তোমার কি হবে তোমাকে বলে দিছে আবার নিয়ামকের সমীকরণ সো নিয়ামকের সমীকরণ কত বলে দিছে y ইকুয়াল টু প্লাস মাইনাস 25/3 তাহলে নিয়ামকের সমীকরণ যদি হয় এখানে কত হয় প্লাস মাইনাস b/e হয় না নিয়ামকের সমীকরণ সো এখানে b/e এর ভ্যালু কিন্তু বলে দিছে 25/3 এখন তুমি যদি ভাগ করো তাহলে স্কোয়ারের ভ্যালু কত পাইতেছো স্কোয়ারের ভ্যালু কিন্তু পাইতেছো 1/25 তাহলে ই এর ভ্যালু কত পাইতেছো 1/5 সো ই এর ভ্যালু যদি 5 হয় আমি ই এর ভ্যালু যদি এখানে বসাই দেই তাহলে বি এর ভ্যালু আসতেছে কত 15 আসতেছে বি এর ভ্যালু সো ই এর ভ্যালু আসতেছে 1/5 বি এর ভ্যালু আসতেছে 15 এবং আমরা জানি কি ই এর ভ্যালু ইকুয়াল টু কত 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার কারণ কি ক্ষুদ্রাক্ষ ডিভাইডেড বাই বৃহদাক্ষের স্কোয়ার এখান থেকে এ স্কোয়ারের ভ্যালু আমি কত পাইতেছি ক্যালকুলেট করো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট ক্যালকুলেট করবা সো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে কত আসে 3/5 25 পি বাই আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড স্কোয়ারের ভ্যালু 1/25 বি এর ভ্যালু হলো 1/5 সো ই এর ভ্যালু যদি 1/5 হয় এ ইন্টু 1/e ইকুয়াল টু কত 3 সো এখান থেকে আমি বি এর ভ্যালু পাইতেছি 15 এ এর ভ্যালু কত পাবো বি স্কোয়ার হ্যাঁ বি স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার সেখানে বি এর ভ্যালু কত 15 স্কোয়ার ইন্টু কত 1 মাইনাস ই এর ভ্যালু কত 1/5 বা 0.2 স্কোয়ার সেখানে আসে কত 216 এটার রুট করলে পাই হলো 6√6 ওয়েট এটা তো 25/3 এটা হলো b/e তাই না b/e এর ভ্যালু 25/3 আর a/e এর ভ্যালু be এর ভ্যালু হলো 3 সো এখানে আই গেস অ্যান্সার কি ভুল আছে নাকি দাঁড়াও একটু চেক করি be এর ভ্যালু হলো 25/3 সরি b/e এর ভ্যালু আর be এর ভ্যালু হলো 3 সো এবার যদি আমি ভাগ করি এদের ই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 25/3 বা হ্যাঁ 9/25 হয়ে যাবে না ই স্কোয়ারের ভ্যালু তাহলে ই এর ভ্যালু হয়ে যাবে 3/5 আই এম অ্যাফ্রেড এর ভ্যালু 3/5 হলে বি এর ভ্যালু হয়ে যাবে 5 তাহলে এখান থেকে এর ভ্যালু হয়ে যাবে কত এর ভ্যালু হয়ে যাবে হলো 4 তাহলে অ্যান্সার আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত 1 সো 16 আর এরপর হবে হলো 25 এক্স স্কোয়ার বাই 16 ওয়াই স্কোয়ার বাই কত 25 ঠিক আছে ওকে ঠিক আছে 16 25 ওকে পরের কোশ্চেন বলছে এই উপকেন্দ্র -1,1 হলে তোমার এ এর মান কত সো -1,1 যদি কেন্দ্র হয়ে থাকে উপবৃত্তের তাহলে এ আর বি এর ভ্যালু কত সো আমরা জানি যে যে কোনো কনিক্সের কেন্দ্র বের করার জন্য ডেল্টা ডেল্টা এক্স এফ ইকুয়াল টু 0 আর ডেল্টা ডেল্টা ওয়াই এফ ইকুয়াল টু 0 যদি আমি সলভ করে দিই তাহলে কি আমি কেন্দ্র পেয়ে যাই সো আমি এক্স এর সাপেক্ষে যদি করি 6x প্লাস এ ইকুয়াল টু 0 এখান থেকে আমি এক্স এর ভ্যালু বা কেন্দ্রের এক্স এর মান কত পাইতেছি -a/6 তো কোয়েশ্চেনে দিয়ে রাখছে আবার কেন্দ্রের ভ্যালু হলো -1,1 মানে এক্স এর ভ্যালু কত -1 মানে -1 ইকুয়াল টু -a/6 তাহলে এখান থেকে আমি এর ভ্যালু কত পাইতেছি 6 পেয়ে যাচ্ছি অনেক ইজি এবার y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো 4y মাইনাস বি ইকুয়াল টু 0 তাহলে এখানে আমরা y এর ভ্যালু কত পাইতেছি b/4 এখন কথা হলো এই y কি কেন্দ্র এই কনিকের সো কেন্দ্র দিয়ে রাখছে কত 1 সো এখানে 1 এর ভ্যালু যদি বসাই দেই তাহলে আমি b এর ভ্যালু কত পাইতেছি 4 সো 6,4 হয়ে যাবে আমাদের অ্যান্সার হবে কত 6,4 ইজি কোশ্চেন ছিল নেক্সট কোশ্চেনে চলে যাই বলছে একটি অধিবৃত্তের অক্ষ দুটির স্থানাঙ্কের অক্ষ দুটি বরাবর মানে অধিবৃত্তের অক্ষ দুইটা বলে দিছে স্থানাঙ্কের অক্ষ বরাবর মানে বেসিক্যালি এটার ইকুয়েশন কি হয়ে যাবে দেখো
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত 1। সেটা -2, 1 আবার -3, -2 দেওয়া যায়। সেখানে 4/a স্কোয়ার এটাকে সিদ্ধ করবে, তাই না? 1/b স্কোয়ার ইকুয়াল টু 1, একে সিদ্ধ করবে, এটা একটা সমীকরণ। আবার এখানে দেখো 9/a স্কোয়ার মাইনাস কত 4/b স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ। সো এই দুইটা সলভ করলে আমি কিন্তু 1/a স্কোয়ার আর 1/b স্কোয়ারের ভ্যালু পেয়ে যাই। সো 1/a স্কোয়ারের ভ্যালু আমি কত পাইতেছি দেখি তো। 1/a স্কোয়ারের ভ্যালু আই গেস পাইতেছি, আচ্ছা এখানে আমি করছিলাম, ওয়েট, হ্যাঁ 1/a স্কোয়ারের ভ্যালু পাচ্ছি হলো 3/7, আর 1/b স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি 5/7। সো হয়েই তো গেল। সো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার ইন্টু 3/7, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 1/b স্কোয়ারের ভ্যালু কত 5/7, মানে 5/7 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ইকুয়াল টু কত 7। ইজি কোয়েশ্চেন, ইজি অ্যান্সার, এগুলি মুখে মুখে করার বিষয়, ঠিক আছে? মুখে মুখে পারবা না? পারবা, অবশ্যই পারবা। সেটা অ্যান্সার হয়ে গেল এ। এরপর বলছে -1, 1 উপকেন্দ্র দেওয়া আছে আর শীর্ষ দেওয়া আছে, একটা পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো ইউজুয়ালি কি হয় যে এই যে পরাবৃত্ত, এটা পরাবৃত্ত, এটার উপকেন্দ্র বলে দিছে -1, 1 এবং শীর্ষ বলে দিছে 2, 3, এবং এটা তাহলে কি হয়ে যাবে অক্ষ। তাহলে আমাদের দ্বিকাক্ষ কি হয় অক্ষের উপর লম্ব হয়, এবং কোন দিক দিয়ে যায় এই যে লম্বের পাদবিন্দু দিয়ে যায়, সরি ইয়া দিয়া যায়, দ্বিকাক্ষ আর অক্ষের ছেদবিন্দু ওই বিন্দু দিয়া যায়। আচ্ছা দেখাইতেছি কোন দিক দিয়া যায়। সো বেসিক্যালি এখানে কি হয়, শীর্ষ থেকে দ্বিকাক্ষের দূরত্ব এ, আবার শীর্ষ থেকে তোমার উপকেন্দ্রের দূরত্ব এ হয়ে যায়। সো এই দুইটা কি সমান, এর মানে এই যে 2, 3 বিন্দুটা, 2, 3 বিন্দুটা কি মধ্যবিন্দু, 2, -3 কি মধ্যবিন্দু। তাহলে আমি এটারে যদি h, k ধরে ফেলি, তাহলে আমি বলতে পারি h-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমি h এর ভ্যালু পাইতেছি 5, আবার এখানে হয়ে যেতেছে k প্লাস 1/2 ইকুয়াল টু কত -3। সেখানে k এর ভ্যালু হচ্ছে হলো -7, হ্যাঁ -7। তাহলে 5, -7, এটা কি আমাদের দ্বিকাক্ষ যে বিন্দু দিয়ে যাইতেছে সেইটা। এখন দ্বিকাক্ষ আবার কি, এই যে এই অক্ষের উপর লম্ব, তো অক্ষের ঢাল আমার আগে বের করা লাগবে। অক্ষের ঢাল কত y-y1 -3 -1, সরি y2 y1 -3 -1 ডিভাইডেড বাই কত x2 x1 বা 2 + 1, তাই না? সো -3 -1 ডিভাইডেড বাই কত 2 + 3, সো -4 ডিভাইডেড বাই 3 -4/3। সো আমাদের দ্বিকাক্ষের ঢাল কত হবে 3/4 হয়ে যাবে, উল্টা ঢাল দয়ের গুণফল -1, সেখান থেকে আমি 3/4 এর ঢাল পেয়ে গেলাম। সো y -y1 মানে y + 7 ইকুয়াল টু কত 3/4 m ইন্টু x - x1। এবার তুমি কাটাকাটি করো, 4y প্লাস 4 × 7 = 28, এখানে 3x -3 × 5 = 15, 3x - 4y মাইনাস কত 15 - 28, -15 - 28 -43। সো 3x - 4y - 43 ইকুয়াল টু 0। যাক, এটাও হয়েছে, আশা করি বুঝতে পারছো। এরপরে কোয়েশ্চেন, এটা তো মুখস্থ, এটা তো প্রুফ ছিল, তাই না? এই যে সাইন, আমাদের কোনটারে ধরা লাগতো, প্লাস প্লাস মাইনাস আনতে হইলে অবশ্যই আমাদের ধরতে হইতো কি কজ রে, অর্থাৎ এরকম সাইন পাই কস থেটা প্লাস এখানে হয়ে যাবে কত কজের জায়গায় লিখবো সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থেটা, প্লাস মাইনাস পাই সাইন থেটা, সাইন সাইন কাটা, সো পাই কস থেটা ইকুয়াল টু π/2 প্লাস মাইনাস কত পাই সাইন থেটা। উভয় পক্ষ থেকে আমি কি করলাম সাইন থেটা কাটাকাটি করে দিলাম, সেই মানে পাই দিয়ে কাটাকাটি করে দিলাম, সেখানে হয়ে যাবে কস থেটা প্লাস মাইনাস সাইন থেটা ইকুয়াল টু কত π/2, π/2, তাই না? সরি π/2 না 1/2, আই এম আফ্রেড 1/2 হবে, 1/2। সেখানে আমাদের সাইনের ফর্মুলা আনতে হবে। আমরা কি জানি, এই যে সাইন থেটা প্লাস মাইনাস কস থেটার ভ্যালু কত, হ্যাঁ বলো বলো, এটা ভ্যালু হইলো কত √2 কমন নিতে হয়, এরপর কি সাইন থেটা প্লাস মাইনাস π/4 জানতে হবে, এগুলি ডাইরেক্ট ফর্মুলা। তো √2 সাইন থেটা প্লাস মাইনাস π/4 ইকুয়াল টু কত হাফ। সো এখানে সাইন ইনভার্স নিয়ে নিলে কত হয় থেটার ভ্যালু প্লাস মাইনাস π/4, আর এখানে হয়ে যেতেছে প্লাস সাইন ইনভার্স, হ্যাঁ সাইন ইনভার্স 1/2 √2। সো এই যে এটা হবে অ্যান্সার, সাইন ইনভার্স π/4 প্লাস মাইনাস সাইন বাই 1/2 √2। এখানে তো a আর b দুইটাই অ্যান্সার হইতে পারে, হ্যাঁ a/b দুইটাই অ্যান্সার হইতে পারে, যাই আছে জীবনে এটা হয়ে যাবে অ্যান্সার, বি হবে অ্যান্সার, ঠিক আছে? π/4 প্লাস মাইনাস π/4 সাইন ইনভার্স 1/2 √2। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এটাই হবে অ্যান্সার, π/4 সাইন ইনভার্স।
অ্যাকচুয়ালি এ আর বি দুইটাই হবে অ্যান্সার মোস্ট প্রবাবলি, তবে আমাদের বইয়ে যে প্রুফটা সেটা হলো সাইন ইনভার্স থাকে বইয়ের প্রুফে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এরপরে এটা ডাবল ডিফারেন্সিয়েশন চাইছে। এটা কোন একজন ভাইয়া জানি বলছে অনেক বড় কোয়েশ্চেন। এই কোনো বড় কোয়েশ্চেন না। দেখো তুমি যদি বেসিক বা কনসেপ্টটা যদি বুঝতে তাহলে কিন্তু তুমি এটা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারতা। বেসিক্যালি দেখো ডিওয়াই ডিএক্স মানে কি, বা ডাবল ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি মানে কি, এই যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, এটার মানে কি, ডি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেট করা, তাই না? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করা, মানে আরেকবার কি বলে দূর আরেকবার ডিফারেন্সিয়েট করা। তাহলে আগে আমি নর্মালি ডিওয়াই ডিএক্স বের করি, নর্মালি ডিওয়াই ডিএক্স বা আমরা এটারে কি বলি ওয়াই প্রাইম বলি না, যদি বের করি এখানে কি, এখানে বলে দিছে থেটা এর ফাংশন, তো থেটা এর ফাংশন থাকলে আগে কি ডি থেটা দিয়ে ভাগ করব, ডিএক্সকেও আবার ডি থেটা দিয়ে ভাগ করব। সো বেসিক্যালি আমার ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করব, ওয়াইরে ডিফারেন্সিয়েট করলে কি আসে, এ সাইন থেটা আসে, আর এক্স রে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ওয়ান প্লাস কস থেটা, সো এ ইন্টু ওয়ান প্লাস কস থেটা। সো এখানে সাইন থেটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস থেটা, এখানে এ কাটা, সাইন থেটা মানে কি টু সাইন থেটা বাই টু কস থেটা বাই টু, আর ওয়ান প্লাস কস থেটা মানে কি টু কস স্কোয়ার থেটা বাই টু, সেখানে কস থেটা বাই টু কাটা, আর একটা থাকে কি উপরে সাইন থেটা বাই টু থাকে, নিচে কস থেটা বাই টু থাকে, তাহলে হয়ে যাবে টেন থেটা বাই টু। সো প্রথমবার ডেরিভেটিভ আমি কি পেয়ে গেছি, টেন থেটা বাই টু পেয়ে গেছি। তো এইবার এখানে একটা টুইস্ট আছে, এখানে এই টুইস্টটা, এটা কি আমাদের ডিওয়াই ডিএক্স আমি ওয়াই প্রাইম লিখতে পারি না, বাই ডিএক্স ওয়াই প্রাইম তো লিখতে পারি, তাই তো ওয়াই প্রাইম লিখতে পারি। আচ্ছা এবার আমি এটারেও যদি আবার ডি থেটা দিয়ে ভাগ করি তখন কি হয়, তখন এই যে এই কাহিনীটা হয়, এই যে সো এটারে আবার যদি ডি থেটা দিয়ে ভাগ করি তাহলে এখানে কি হয়ে যাবে টু সেক স্কোয়ার থেটা বাই টু, তাই না? আর এখানে ডিএক্স ডি থেটা এখানে হয়ে যাবে কত, এ ইন্টু ওয়ান প্লাস কস থেটা, এ ইন্টু হয়ে যাবে কত ওয়ান প্লাস কস থেটা। এবার আর এ কাটার মতো কিছু নাই, ওয়ান প্লাস কস থেটা মানে কি, ওয়ান প্লাস কস থিটা মানে কি, ও সরি এখানে হাফ হবে, টু সেক স্কোয়ার থিটা বাই টু কেন লিখতেছি, এখানে হাফ হবে, চেইন রুল অনুযায়ী কি হয় এখানে একটা হাফ হয়, চেইন রুল অনুযায়ী, সো এখানে হয়ে যাবে একটা হাফ। আচ্ছা সো এখানে কি হবে টু কস স্কোয়ার থিটা বাই টু, তো টু কস স্কোয়ার থিটা বাই টু নিচে থেকে উপরে গেলে কি হয়ে যাবে সেক স্কোয়ার থিটা বাই টু, সো সেক স্কোয়ার থিটা বাই টু সেক স্কোয়ার থিটা বাই টু সেক টু দি পাওয়ার ফোর বাই টু, সেক টু দি পাওয়ার ফোর থেটা বাই টু, আর এখানে কি হাফ ছিল, এখানে আরেকটা টু আসতেছে, সো ওয়ান বাই ফোর এ হবে, অ্যান্সার হবে ওয়ান বাই ফোর এ। এখানে ওয়ান বাই এইটে দিয়ে দিছে, কারণ তারা এই যে থেটা বাই টু এর মাধ্যমে তারা মনে করছে থেটা বাই টু এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে, না কোয়েশ্চেন দেখো ইন টার্মস অফ থেটা বাই টু, মানে থেটা বাই টু দিয়ে প্রকাশ করতে বলছে, থেটা বাই টু দিয়ে ডিফারেন্সিয়েট করতে বলে নাই। সো অ্যান্সার হবে হলো বি, এই যে স্টুডেন্টও বি দাগাইছে। জয়কলি কেন ভুল দাগাইলো এটা আমরা আসলে বলতে পারি না, ভুল হতেই পারে। যাকে এরপরে কোশ্চেন এবিসি সমবাহু ত্রিভুজ আয় হায়, এটা না পড়লে মাফ নাই। এ আছে, বি আছে, সি আছে, এবি বরাবর 3, বিসি বরাবর 2, এরপর হলো সি এ বরাবর কত 5, সমবিন্দু হইলে এদেরকে যদি তুমি নর্মালি প্রকাশ করো এক্স অক্ষ বরাবর 2, এরপর হলো এদিক বরাবর 5, এদিক বরাবর কত 3, এবং প্রত্যেক অ্যাঙ্গেল কত হয় 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি, তাই না? সো এবারে কি আমাদের ওই যে আর কস থেটা ইকুয়াল টু কত হবে, 2 cos 0 ডিগ্রি প্লাস কত 5 cos 120 ডিগ্রি প্লাস কত হবে 3 cos 240 ডিগ্রি। আবার সাইনের ক্ষেত্রেও আর সাইন থেটা ইকুয়াল টু কত হয়ে যাবে 2 sin 0 ডিগ্রি মানে বেসিক্যালি জিরোই, 5 sin 120 ডিগ্রি প্লাস কত 3 sin 240 ডিগ্রি। সো সুন্দর মতো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে আর স্কোয়ারের ভ্যালু পাবা 7, আর এর ভ্যালু পাবা হলো √7। এটা কেন অ্যান্সার করলা না, দুঃখজনক বিষয়। পরের কোশ্চেন আল্লাহ, এটাও অনেক সহজ কোশ্চেন, এই যে এখানে দেখো জয়কলি আবার ভুল করছে, এটা অ্যান্সার হবে 2 times 8 সেকেন্ড। কিভাবে দেখো, একটা বাস স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলা শুরু করছে, দিস ইজ দ্য বাস। এখন ম্যান কি করতেছে 24 মিটার পার সেকেন্ড বেগে 40 মিটার আগে থেকে মানে পিছন থেকে ওকে ধরার চেষ্টা করতেছে। ধরি এই যে বাসটার আগের অবস্থান থেকে এক্স অবস্থানে গিয়ে তারা আবার কি হবে মিলিত হবে। তাহলে আমরা এটা এখানে কি জানি, এখানে কি হয় এই যে লোকের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত 24t, লোককে কতটুকু হাঁটা লাগতেছে, লোকের হাঁটা লাগতেছে 40 মিটার প্লাস আবার এক্স মিটার, সেখানে হয়ে যাবে 24t ইকুয়াল টু 40 মিটার প্লাস কত এক্স মিটার। সো 24t ইকুয়াল টু 40 প্লাস এক্স মানে কি টি সময়ে আমার বাসটা কত দূর যাবে, সো টি সময় বাস তো হাফ এটি স্কোয়ার দূরত্বেই যাবে, সো হাফ এটি স্কোয়ার মানে এখানে আসছে 2t স্কোয়ার মাইনাস 24t প্লাস 40 ইকুয়াল টু কত 0। এখান থেকে আমি টি এর ভ্যালু কয়টা পাবো, দ্বিঘাত সমীকরণ মানে অ্যান্সার আসবে দুইবার এরা একজন আরেকজনকে ছেদ করে, সো 2t স্কোয়ার 24 আর এখানে 40,
সো আসতেছে কত 10, টি এর ভ্যালু আসতেছে একবার 10 সেকেন্ডস আর একবার আসতেছে কত 2 সেকেন্ডস, মানে এই দুইটা সময় তারা কি হবে মিলিত হবে, এবং বলছে যে সময়ের পার্থক্য কত, 2 সেকেন্ড একবার মিলিত হইতেছে আবার 10 সেকেন্ড একবার মিলিত হইতেছে, তাহলে সময়ের পার্থক্য কত 8 সেকেন্ড না, 10 মাইনাস 2 কত 8 সেকেন্ড না, তাহলে এখানে তারা 6 সেকেন্ড, এটা ভুল হয়েছে, ভুল হয়েছে, অ্যান্সার হবে কত 8 সেকেন্ডস। একবার 2 সেকেন্ডে মিলিত হবে, একবার কি x ইকুয়াল টু 10 সেকেন্ডে মিলিত হবে। সো একবার মিলিত হওয়ার পরে আরেকবার মিলিত হওয়ার মধ্যে সময়ের পার্থক্য কত 8 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। পরে কোশ্চেন আমরা চলে যাই। স্রোত না থাকলে 100 মিটার চওড়া নদী সে সাঁতার দিয়ে 4 মিনিটে পার করতে পারে। সো এখানে স্রোত যদি না থাকে তাহলে আমার লোকের বেগ u, নৌকার বেগ ধরো v, তাহলে এখানে হয়ে যাবে কত তোমার 100/4 ইকুয়াল টু কত 4 মিনিট, সরি 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 কি বলি, v ইকুয়াল টু কত ডি বাই টি, স্রোত না থাকলে সরি ইউ 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 ইকুয়াল টু ডি/টি, তাহলে ইউ এর ভ্যালু কত পেয়ে যেতেছি তোমার 100 ডিভাইডেড বাই 4, 4 25 100, এই মিনিটে কিন্তু মিনিট বলে দিছে, কিন্তু মিনিট বলে দিছে, মিটার পার সেকেন্ড কেন দিছে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ মিটার পার মিনিটে বের করছি, ইউ এর ভ্যালু, এটা কি আমাদের স্রোতের বেগ, সরি নৌকার বেগ মিটার পার মিনিটে বের করছি। আচ্ছা দাঁড়াও, এখানে আমি ধরো নদীর বেগ ইউ, নৌকার বেগ ভি, তাহলে নৌকার বেগ কত ডি/টি, বা সাঁতারুর বেগ হলো ডি/টি, হ্যাঁ যেহেতু কোনো স্রোত নাই 100/4, তো 25 মিটার পার মিনিট, ঠিক আছে, এটা তো মুখস্থ থাকার কথা। আচ্ছা, আর স্রোত থাকলে তার পার হইতে কত সময় লাগে, স্রোত থাকতে পার হইতে আমার সময় লাগে কত d/√v² - u², সো তখন 1 মিনিট বেশি লাগে, 1 মিনিট এক্সট্রা লাগে, মানে 5 মিনিট লাগে, সেখানে হয়ে যাবে 5 মিনিটস, ডি হয়ে যাবে 100 মিটার্স, আর এখানে √v² ভ্যালু কত 25² মাইনাস কত u², সেটা যদি ক্যালকুলেটর ইউজ করো তো কত আসে দেখি, 100/5, এখানে স্কোয়ার 25² মাইনাস অ্যান্সার ডিভাইডেড বাই রুট অ্যান্সার, তো এখানে ইউ এর ভ্যালু কত আসতেছে, ইউ এর ভ্যালু আসতেছে 15 মিটার পার মিনিট, 1 মিনিটে 15 মিটার যাচ্ছে। ওরা কোয়েশ্চেন ভুল করছে তুলতে, হ্যাঁ, তো স্রোতের বেগ হলো 15 মিটার পার মিনিট, তো মিটার পার মিনিট থাকলেও এটা মিটার পার সেকেন্ডে কেমনে নিব, 60 দিয়ে ভাগ করব, তাই না, 60 দিয়ে ভাগ করব, সেখানে 15/60 হবে, অ্যান্সার হবে হলো 15/60 বা 1/4, 1/4 সেকেন্ড, অ্যান্সার হবে হলো এইটা, অ্যান্সার হবে কত 1/4 সেকেন্ড। সো এখানে আই গেস ওরা মিনিট মিটার পার মিনিট অপশন না দিয়ে ভুলে মিটার পার সেকেন্ড মানে টাইপ এরর দিছে। যাকে আজকে এতটুকুই, তো অবশ্যই তোমাদের যেটা বললাম ভালো হয়ে যাও, কনসেপ্ট বোঝার ট্রাই করো, এখন থেকে কনসেপ্ট বোঝার ট্রাই করো, নাহলে কিন্তু হবে না, কনসেপ্ট বুঝে বুঝে সলভ করার ট্রাই করো। ধন্যবাদ আজকের ক্লাসের জন্য, আসসালামু আলাইকুম সবাইকে।